তখন কিন্তু তারা আমাদের অনেক কথা বুঝতে পারে না। যেমন এখানে আমি একটি ছোট্ট একটি শব্দ যদি লিখি, দেখেন এই জায়গাটাতে যদি আমি একটু দেখাই, তো এখানে আমি প্রথমে লিখলাম SHEEP, শিপ। দেখেন আরেকটি শব্দ লিখলাম SHIP। এই দুইটা শব্দ আমি এখানে লিখে ফেলেছি, দুইটার উচ্চারণই কিন্তু শিপ, SHEEP। আর একটি লিখেছি SHIP, শিপ। ক্যান ইউ হেয়ার মি? এখানে দেখা যাচ্ছে ভালোভাবে, দেখেন একটু কালার করে দিলাম। তো আমরা প্রথমটা যদি শিপ বলি, শিপ, আবার সেকেন্ড যেটা লিখেছি এটাও যদি আমরা শিপ বলি, তো এখানে কিন্তু প্রোনাউন্সিয়েশনে একটু তারতম্য থেকে যাবে। SHEEP, এটাকে আমরা শিপ বলবো না। আবার SHIP, এটাকেও আমরা শিপ বলবো না। কেন বলবো না? এটা ব্রিটিশ অ্যাকসেন্ট বা কানাডিয়ান বা ইউএসএ যে অ্যাকসেন্ট গুলা রয়েছে, তাদের কথা বলার ভিতরে আমরা SHEEP, এই দেখেন এখানে ইটা ডাবল, অর্থাৎ দুটো ই রয়েছে, যার কারণে এখানে আমাদের যে স্ট্রেস, এটাও কিন্তু অনেক সময় ধরে রাখতে হবে, অর্থাৎ প্রথমটা উচ্চারণ করতে হবে শিপ, অর্থাৎ তালব্যস্বয় দীর্ঘিকার প। এটা একটু দীর্ঘ সময়, কারণ না এখানে ই কয়টা আছে, দুইটা। তো এটাকে আমি শিপ বলবো না, এটাকে একটু সময়টা, আমার দমটা একটু ধরে রাখবো, শিপ। আর পরে যেটা লিখেছি SHIP, এটা আমরা বলতে পারি শিপ, শিপ। তো এইটার প্রোনাউন্সিয়েশন নিয়ে আজকে আমাদের মূলত ক্লাস হবে। এই প্রোনাউন্সিয়েশন থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। এবং আমরা যখন নেটিভ স্পিকার, আপনারা যে যে দেশে থাকেন না কেন, দেখবেন ওরা কথা বললে খুব ভালো শোনায়, এবং আমরা কিন্তু ওদের অধিকাংশ কথাই বুঝতে পারি না, শুধু ইয়েস নো অথবা মাথা নেড়েই কিন্তু আমরা ক্ষান্ত থাকি। কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের এই প্রোনাউন্সিয়েশন গুলো আজকের ক্লাস করার পরে দেখবেন আপনি ওদের অনেক কথা বুঝতে পারবেন, 80 থেকে 90% কথা আপনি বুঝতে পারবেন। মাত্র কয়েকটি উদাহরণ, কয়েকটি রুল এখানে আপনাদের শিখিয়ে দিব। যেমন এই চ্যাপ্টার থেকে আমরা প্রোনাউন্সিয়েশনের উপর কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব, যাতে করে স্পিকিং করার ক্ষেত্রে আমাদের উচ্চারণ সঠিক থাকে। আচ্ছা, এইখানে আপনি পড়েন তো আয়শা সিদ্দিকা, আপনি একটু পড়ে ফেলেন এখানে কি লেখা আছে, এই যে প্যারাটা, এটার ভিতরে কি লেখা আছে আপনি একটু পড়েন। এই চ্যাপ্টার থেকে আমরা প্রোনাউন্সিয়েশন এর উপর কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব, যাতে করে স্পিকিং করার ক্ষেত্রে আমাদের উচ্চারণ সঠিক থাকে। অর্থাৎ আপনি যত ভালোই ইংরেজি জানেন, তারপরও যদি একটি ওয়ার্ড অথবা বাক্যকে সঠিকভাবে উচ্চারণ করতে না পারেন, তাহলে সেটি কখনোই ভালো শোনাবে না। এজন্য ভাষা শেখার শুরুতে আমরা প্রোনাউন্সিয়েশন এর কিছু কনসেপ্ট বা ধারণা নেওয়ার চেষ্টা করব। থ্যাঙ্কস এ লট। দেখেন আমরা এখানে কি বলছে, শেষের লাইনটা বলছে এজন্য ভাষা শেখার শুরুতে আমরা প্রোনাউন্সিয়েশনের কিছু কনসেপ্ট বা ধারণা নেওয়ার চেষ্টা করব। আপনারা এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য এসেছেন, আমি শেখানোর জন্য এসেছি। তো এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আমাদের কিছু প্রোনাউন্সিয়েশনের কনসেপ্ট থাকা প্রয়োজন। আচ্ছা নাজমুল সাহেব, আপনি এটা পড়েন তো, লেটারের অক্ষর সঠিক উচ্চারণ জানার জন্য এখান থেকে একটু পড়েন। অক্ষরের সঠিক উচ্চারণ জানার আগে আমাদের লেটার এবং অ্যালফাবেট সম্পর্কে কিছু ধারণা অর্জন করতে হবে। যেমন শিপ, টিপ। লেসনটি শুরু করার আগে আমাদের মনে রাখতে হবে যে ইংরেজি একটি ভাষা। প্রত্যেক ভাষার যেমন নিজস্ব বর্ণমালা থাকে বা নিজস্ব স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ থাকে, তেমনি ইংরেজি ভাষারও আছে। যেমন আমাদের বাংলাতে 11টি স্বরবর্ণ এবং 39টি ব্যঞ্জন বর্ণ আছে, সব মিলে 50টি বর্ণমালা। হিন্দিতে 34টি বর্ণ, আরবিতে 28টি বর্ণ। থ্যাংক ইউ, আর পড়া লাগবে না। দেখেন এখানে কি বললাম, এখানে বলছে যে আমাদের ইংলিশে মোট 26টি বর্ণ আছে। এই যে ইন দা সেম ওয়ে, ইংলিশে 26টি বর্ণমালা আছে। এর প্রত্যেকটা কথা খুব ইম্পর্ট্যান্ট, এটা ভালোভাবে নিবেন এবং এটা মনে লিখে রাখবেন। ইন দা সেম ওয়ে, ইংলিশে 26টি বর্ণমালা আছে। এই 26টি বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এদের 5টি স্বরবর্ণ, যেটাকে ইংলিশে ভাওয়েল বলা হয়, যেটাকে ইংলিশে কি বলা হচ্ছে, ভাওয়েল বলা হচ্ছে। এই ভাওয়েলটা কি বাউল বলা হয়। এবং কনসোনেন্টটা কি, এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে একটু জানতে হবে।
এবং ভাওয়েল কনসোনেন্ট সম্পর্কে আমাদের যত বেশি ধারণা থাকবে, আমাদের অন্যান্য বিষয়গুলোও কিন্তু তত বেশি সহজ হয়ে যাবে। দেখেন, এখানে পাঁচটি হচ্ছে ভাওয়েল, পাঁচটি হচ্ছে ভাওয়েল, আর হচ্ছে, এ ই আই ও ইউ। হ্যাঁ ধন্যবাদ, এখানে বলছে পাঁচটি স্বরবর্ণ, যেটাকে ইংলিশে ভাওয়েল বলা হয়। এটা দেখেন, বাংলার সঙ্গে আমরা ইংরেজিটা শিখবো, আর ইংরেজির সঙ্গে বাংলাটাও শিখবো। এদের মধ্যে পাঁচটি স্বরবর্ণ, যেটাকে ইংলিশে ভাওয়েল বলে, এ ই আই ও ইউ। এই পাঁচটা মনে রাখবেন, ইংলিশে এদেরকে ভাওয়েল বলে। আর বাংলায় যদি মনে করেন আপনার ছেলে বা মেয়ে কাউকে আপনি পড়াবেন, সে জিজ্ঞাসা করতে পারে যে আম্মু ভাওয়েলের বাংলা কি? ভাওয়েলের বাংলা হচ্ছে স্বরবর্ণ। আমরা অনেকেই এটা জানি না। আর অন্যদিকে রয়েছে কনসোনান্ট, যেটাকে বলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। অর্থাৎ ওই পাঁচটি বাদ দিলে 26টি থেকে 5 মাইনাস করলে থাকে হচ্ছে 21। এই 21টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ, যেটাকে বলা হচ্ছে ইংলিশে কনসোন্যান্ট। কি বলা হয় বলেন তো? কনসোন্যান্ট। দেখেন, কনসোনেন্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। এইভাবে একটু কথা বলবেন আমার সঙ্গে, আমার সঙ্গে সঙ্গে ক্রস গাইবেন, আমার সঙ্গে পড়বেন, দেখবেন আপনাদের প্রচুর কাজ হচ্ছে। এখানে আমি যদি শুধু কথা বলে যাই, তাহলে বেশি উপকার তো আমার হবে, আপনাদেরও কিন্তু কথা বলতে হবে। আপনাদেরও একটা কথা বলি আমি সবাইকে, আমাদের ক্লাসের শুরুতেই আমি বলি যে সাঁতার হলো পানিতে, আর ভাষা হলো মুখেতে। অর্থাৎ পানিতে না নেমে যেমন সাঁতার শেখা যায় না, আর ভাষা কখনো প্র্যাকটিস না করে অনুশীলন করা যায় না। আরো কিছু ক্লাস করেন, আমার সঙ্গে কনভারসেশন করবেন, আমাকে প্রেজেন্টেশন দিতে হবে। এখান থেকে যদি শুরু করতে পারেন, দেখবেন এই ল্যাঙ্গুয়েজটা, আমি খুব জোর গলায় বলতে পারি, এই ল্যাঙ্গুয়েজটা আপনারা দ্রুত শিখতে পারবেন। আমাকে একটু হেল্প করবেন। হেল্প কিভাবে? আমার সঙ্গে সঙ্গে মনে মনে বলবেন, জোরে জোরেও বলবেন। এদের মধ্যে আবার দুইটিকে সেমি ভাওয়েল বলা হয়। এই যে পাঁচটি আর এই 21টি, মোট 26টি বর্ণমালা, এদের মধ্যে দুইটিকে সেমি ভাওয়েল বলা হয়। সেই দুইটি কি কি দেখেন, ডাব্লিউ এবং ওয়াই। ডাব্লিউ এবং ওয়াই, এই দুইটিকে বলা হচ্ছে সেমি ভাওয়েল। মাঝে মাঝে কনসোনেন্ট, আবার মাঝে মাঝে ভাওয়েলের কাজ করে থাকে। এই যে ডাব্লিউ এবং ওয়াই, এরা দুই ভাই। এরা কখনো কখনো কনসোনেন্টের কাজ করে, আবার কখনো কখনো ভাওয়েলের কাজ করে। এই ভাওয়েল এবং কনসোনেন্টের সাথে একটা মজার বিষয় জড়িত আছে, সেটা হচ্ছে ভাওয়েল ছাড়া ইংলিশে কোনো ওয়ার্ড গঠিত হয় না। দেখেন, মজার বিষয়টা কি জানেন? ডিকশনারিতে প্রায় 60 থেকে 70 হাজার শব্দ থাকে। তো এমন কোনো শব্দ আপনি দেখাতে পারবেন না এই পাঁচটা ছাড়া গঠিত হয়েছে, এ ই আই ও ইউ। তবে আপনি দেখাতে পারবেন, যেমন এই জায়গাটায় আমি মনে করেন লিখলাম কি, এই জায়গায় আমি লিখলাম, একটু সবাই ভালো করে খেয়াল করবেন, এখানে আমি লিখলাম TRY CRY, তারপরে লিখলাম ট্রাই খ্রাই, তারপরে লিখলাম MY মাই। দেখেন, এখানে কিন্তু আমি ওই যে পাঁচ ভাই ভাওয়েলরা, তার কোনো লেটার বা বর্ণ কিন্তু এখানে লিখিনি। আমি এখানে কি কি লিখেছি বলেন তো? এখানে আমি লিখেছি ট্রাই, TRY, ট্রাই মানে চেষ্টা করা, ক্রাই মানে কান্না করা, মাই মানে হচ্ছে আমার। ভাই মানে আমার। তো এখানে আমি কিন্তু ভাওয়েল লিখিনি, কোনো ভাওয়েল নেই, সেই পাঁচটি ভাওয়েলের কোনো অক্ষর বা বর্ণ এখানে নাই। তো এখানে দেখেন, ভাওয়েল ছাড়া বাক্য, ভাওয়েল ছাড়া একটি ওয়ার্ড বা শব্দ গঠিত হতে পারে। কিন্তু কিন্তু আমার কথা হচ্ছে, এখানে বলা হয়েছে ডাব্লিউ এবং ওয়াই, এই দুটি বর্ণ মাঝে মাঝে কনসোনেন্ট, আবার মাঝে মাঝে ভাওয়েলের কাজ করে। তো দেখেন এখানে মাই, MY, মাই মানে আমার। আপনি বলবেন যে স্যার, এই যে ভাওয়েল ছাড়া একটা ওয়ার্ড গঠিত হতে পারে, যেমন এখানে মাই, ক্রাই, ট্রাই। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই ডাব্লিউ এবং ওয়াই কে বলা হয় সেমি ভাওয়েল, অর্থাৎ অর্ধেক ভাওয়েল। এরা কখনো কখনো কনসোনেন্টের কাজ করে, আবার কখনো কখনো ভাওয়েলের কাজ করে। যেমন এই যে তিনটা শব্দ আমি লিখেছি না, এই তিনটা শব্দের শেষের যে মাই, এই যে ওয়াই, এই ওয়াই কিন্তু এখানে ভাওয়েল হিসাবে কাজ করেছে। তাই আমরা বলতে পারি যে এই যে যে কথাটা বলেছে, কথাটা কি বলেছে, এই ভাওয়েল এবং ডাব্লিউ কনসোনেন্টের এবং সাথে একটা, ওয়াই সেমি সেমি ভাওয়েলের কাজ হ্যাঁ, করে সেমি থাকে। ভাওয়েলের কাজ করেছে। অর্থাৎ ইংরেজিতে ভাওয়েল ছাড়া কোনো বাক্য গঠিত হয় না। তো কেউ যদি আপনাকে বলে যে CRY ক্রাই, MY মাই, ট্রাই, এখানে তো কোনো ভাওয়েল নেই, তখন আপনি বলবেন যে এখানে ওয়াই আছে, এই ওয়াই এখানে ভাওয়েলের কাজ করেছে, এই জন্য ডাব্লিউ এবং ওয়াই কে বলা হয় সেমি ভাওয়েল। এতটুকু কি বুঝতে পেরেছেন? জি স্যার। এইভাবে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ধরে ধরে সুন্দরভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি কি বললাম,
এখানে বলেছি যে ভাওয়েল ছাড়া কোনো বাক্য গঠিত হয় না। আমরা জানি যে প্রচন্ড ঠান্ডা লেগেছে। আমরা জানি যে কতগুলো লেটার পাশাপাশি বসে যদি সুন্দর একটা অর্থ দেয় তাহলে সেটাকে ওয়ার্ড বলে। দেখেন আমরা ধীরে ধীরে কিন্তু ভিতরে প্রবেশ করতেছি। আমরা জানি যে কতগুলো লেটার বা বর্ণ পাশাপাশি বসে যদি সুন্দর একটা অর্থ দেয় তাহলে তাকে ওয়ার্ড বলে। কিন্তু আমরা এই বিষয়টা জানি না যে কোনো ওয়ার্ড হতে হলে সেখানে কমপক্ষে অবশ্যই একটা ভাওয়েল থাকতে হবে। যেমন আমি কেবল আপনাদের সেই বিষয়টা দেখিয়ে এসেছি, কমপক্ষে একটি ভাওয়েল থাকতে হবে। ভাওয়েল ছাড়া ইংরেজিতে কোনো শব্দ গঠিত হয় না। কি হয় না বলেন তো? কোনো শব্দ গঠিত হয় না। গঠিত হয় না। ফর এক্সাম্পল দেখেন এখানে লিখেছি অ্যাপেল, ব্যাট, ক্যাট, ডগ, ফ্রগ, পেন, টেবিল, ম্যান, কান্ট্রি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। আবার কিছু শব্দ আছে যেগুলা এই পাঁচটি ছাড়া বাকি একটি সেমি ভায়েল অর্থাৎ ওয়াই এর সাহায্যে হয়ে থাকে। কিসের সাহায্যে হয়ে থাকে? ওয়াই এর সাহায্যে হয়ে থাকে। তো এই ওয়াই জন্য সাহায্য। এই ওয়াইটাকে আবার স্পেশাল ভায়েল বলা হয়। দেখেন এই যে এখানে আমি একটু মার্ক করে দিলাম, এই জন্য কি বলছে, এই যে ওয়াই, এই ওয়াইটাকে বলা হচ্ছে স্পেশাল ভায়োল। যেমন এখানে দেখিয়েছি দেখেন ট্রাই, ক্রাই, মাই, এগুলো কি হলো, এগুলো শেষে কিন্তু ওয়াই আছে, অর্থাৎ ওয়াই কে সাথে নিয়েই বাক্যটি কমপ্লিট করা হয়েছে। এই জন্য এই ওয়াই কে বলা হচ্ছে স্পেশাল ভাওয়েল। এই ওয়াই কে বলা হয় স্পেশাল ভাওয়েল। অর্থাৎ যেমন আমরা স্পেশাল খাবার খাই না, আমরা স্পেশাল টিকিট কাটতে চাই বিমানে অথবা ট্রেনে, তো এইটা সেই ওয়াই হচ্ছে স্পেশাল ভাওয়েল। যেখানে কোনো ভাওয়েল বসতে পারে না সেখানে ওয়াই কিন্তু ভাওয়েলের কাজ করে। এই জন্য এই ডাব্লিউ এবং ওয়াই এটাকে বলা হচ্ছে সেমি ভাওয়েল, এবং এই ওয়াই কে বলা হয় স্পেশিয়াল ভাওয়েল। এখানে দেখেন আমি যেগুলা লিখেছিলাম, মাই, ক্রাই, ট্রাই, স্কাই, ফ্রাই, এটসেট্রা। আমাদের টপিকের হেডলাইন হচ্ছে লেটার অ্যান্ড অ্যালফাবেট। আমরা এই যে লেটার শব্দের অর্থ বর্ণ আর অ্যালফাবেট শব্দের অর্থ হচ্ছে বর্ণমালা, এটা নিয়ে কিন্তু আমরা ডিটেলস কথা বলবো। এটা নিয়ে আমরা কিন্তু ডিটেলস শিখবো, অর্থাৎ লেটার কাকে বলে আর অ্যালফাবেট কাকে বলে। তো আমরা সেখানে চলে যাব। এখন আমরা দেখব লেটার অ্যান্ড অ্যালফাবেটের পার্থক্য কি। দেখেন, in standard English, the difference is basically that an alphabet is a collection of letters, a letter is a particular symbol used in writing, and alphabet is the set of letters. অর্থাৎ এর বাংলাটা কি? লেটার হলো একটি সিম্বল বা চিহ্ন। লেটার কি হবে? একটি সিম্বল বা চিহ্ন, চিহ্ন। যার একটি নিজস্ব উচ্চারণ আছে। যেমন আমি যদি বলি এ, বি, সি, এ এক একটি লেটার। আর অ্যালফাবেট হলো এ সেট অফ লেটার্স, অর্থাৎ একগুচ্ছ লেটারের সমষ্টিকে বলা হচ্ছে অ্যালফাবেট, যেটার বাংলা হচ্ছে বর্ণমালা। যেমন আমরা মেয়েরা দেখবেন গলায় স্বর্ণের চেইন পরি, যেটাকে বলা হয় সোনার মালা। তো এই মালাটা কিন্তু একটার সঙ্গে একটা সম্পর্ক যুক্ত থাকে, অর্থাৎ চেইন সিস্টেম থাকে। এই জন্য ওই অনেকগুলো পার্ট নিয়েই কিন্তু ওখানে তৈরি হচ্ছে একটা মালা। কিন্তু আমি যদি প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে দেই তখন কিন্তু আর মালা বলা যাবে না। মালা কখন বলা যাবে? এ সেট অফ লেটার্স। যখন অনেকগুলো লেটার একসঙ্গে কাজ করবে তখন তাকে বলা হবে অ্যালফাবেট বা বর্ণমালা। তখন তাকে কি বলা হবে? অ্যালফাবেট বা বর্ণমালা। বা বর্ণমালা। হ্যাঁ, একটু কথা বলবেন তাহলে ভালো হবে। এখন আমরা দেখব ইংরেজি যে 26টি লেটার আছে এদের সঠিক প্রোনাউন্সিয়েশন কি হবে। এই 26টি যে লেটার, এই 26টি লেটারের সঠিক প্রোনাউন্সিয়েশন কি কি হবে এটা আমরা একটু দেখব। আমরা প্রত্যেকে কিন্তু এই শব্দগুলা বেশিরভাগ ভুল উচ্চারণ করি। আমরা অধিকাংশ এই 26টা লেটারের ভুল উচ্চারণ করি। আজ থেকে আমরা সঠিক উচ্চারণ শিখব। সেই সঠিক উচ্চারণটা কি কি দেখেন, আমি আপনাদের জন্য এখানে মার্ক করে রেখেছি। সেই উচ্চারণটা হচ্ছে এ। আমরা এটাকে এ বলবো না, আমরা এটাকে বলবো এই। এই, দেখেন এই। আমরা আমরা যদি বলি এ, বি, এল, ই, আমরা বাঙালিরা এটা বলি অ্যাবেল। অ্যাবেল মানে সক্ষম হওয়া। তো এটাকে অ্যাবেল বলা যাবে না, যেহেতু এ রয়েছে এটাকে বলতে হবে এই বল। এই বল, দেখছেন? ভাইয়া এখানে আপনি অ্যাপেল বললেন না, এখানে বলে এটা অ্যাপল। অ্যাপল, হ্যাঁ অ্যাপল। অ্যাপল। তো এখানে হ্যাঁ, কিন্তু ওটা এই পল বলে ওরা কিন্তু। লাস্টে, হ্যাঁ, বলেন ওরা বলেন। লাস্টের ওই পাঁচটা যে ভায়োল, হ্যাঁ ওই ভায়োলটা উচ্চারণ করে না। হ্যাঁ হ্যাঁ, ওটা আপনাকে ডিটেলস ক্লাস পাবেন। এটার আপনি যেটা বলছেন না এর উপরেও কিন্তু ক্লাস থাকবে। ওরা যে কি উচ্চারণ করে করে না এটার আমাদের টোটাল ক্লাস আছে। তো আগে আমরা প্রাথমিকভাবে এটা একটু শিখে নিব।
এখানে আমরা এটাকে বলছি এই, তারপর একটা হবে বি, সি, ডি, ডি। ই, এফ। দেখেন এটা উচ্চারণ হবে এফ, এফ। তারপর আছে জি, এইচ, আই। তারপর কি আছে জেই, দেখেন জেই। এটা কিন্তু এই আমরা যখন একটা ওয়ার্ড বলবো তখন আমরা দেখতে পারবো খেই। দেখবেন আপনারা যেখানে থাকেন ব্রিটিশরা কিন্তু এটাকে ক বলতে পারে না, এটা খেই বলে। যেমন কারো নাম যদি হয় করিম, এটা করিম বলতে পারে না, খরিম বলে। হ্যাঁ, খারিম, ফেরিম। অর্থাৎ এই কটাকে কিন্তু খ বলতে হবে, খ অথবা খেই। এটা আমরা আরো ডিটেলস দেখবো, ভিতরে আসতেছি। এল, এম, এন, ও। দেখেন ও, এটা কিন্তু ও বলা যাবে না, ও। আমরা যত জায়গায় প, প দিয়ে যত লেটার যত ওয়ার্ড থাকবে, যেমন আমরা বলি পিইএন পেন, পিইএন পেন, কিন্তু এটা পেন না, এটা বলতে হবে ফেন, ফেন। অর্থাৎ পয়েকার না, ফয়েকার দন্তন্য, ফেন। তদ্রূপ আরেকটি আছে যেমন খিউ, খিউ। অর্থাৎ আমরা যদি বলি আজকে পরীক্ষার কোয়েশ্চেন খুব সহজ হয়েছে, এটা কোয়েশ্চেন বলা যাবে না, কিউ থাকলে সেখানে খ বলতে হবে, কোয়েশ্চেন, কোয়েশ্চেন। দেখবেন এটা আপনারা নেটিভ স্পিকারদের ভিতরে থাকেন তো, ওরা কিন্তু কিউ যত জায়গায় থাকে সব জায়গায় খ উচ্চারণ করে। কি সত্য কিনা বলেন? হুম। এটা দেখবেন ওদের জি সঙ্গে স্যার। কথা বলবে। ব্রিটিশ উচ্চারণে আর এর আমি উচ্চারণ ক্লাস কিন্তু, করছি এখানে কিছু কিছু, আচ্ছা, বুঝছেন ভাইয়া? হ্যাঁ, তো আমরা দেখি এটার উপর আরো ক্লাস থাকবে। ব্রিটিশ উচ্চারণে আমরা আর এর উচ্চারণ করব না, আমরা এখানে ব্রিটিশ উচ্চারণে কিন্তু আ বলতে হবে। তো কোথাও 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 আর এর উচ্চারণ আছে, আবার কোথাও নাই। এটা নিয়ে আমাদের ক্লাস আছে একটু পরে ভিতরে। তারপর আছে কি এস, টি। দেখেন আমরা যদি বলি টাইম, দেখবেন ইংরেজরা, ওরা কখনো আমেরিকা বলেন বা ইউকে বলেন, কোথাও কিন্তু ওরা টাইম বলেন, ওরা টি কে ঠ বলে, টাইম। হট টাইম ইজ ইট, হট টাইম ইজ ইট। এজন্য কিন্তু ওদের প্রোনাউন্সিয়েশনটা আমাদের কাছে একটু ব্যতিক্রম লাগে। কিন্তু আমরা যদি আজকে যেভাবে আপনাদেরকে উচ্চারণ করাচ্ছি এভাবে যদি আপনারা শিখতে পারেন, তো আপনাদের কোনো প্রোনাউন্সিয়েশনের সমস্যা থাকবে না। টি কে ঠ বলতে হবে, টাইম, টাইম। টেবিল, টেবিল। অর্থাৎ টেবিল বললে ওরা কিন্তু বুঝবে যে এই বাঙালি ভালোভাবে ইংলিশের উচ্চারণ বলতে পারে না। তো আমাকে এখানে ওদের মতো করতে গেলে টি কে ঠ বলতে হবে, টি কে কি বলতে হবে, ঠ বলতে হবে। ইউ, ভি, ডাব্লিউ। দেখেন এটা কি হবে, ডাব্লিউ। এক্স, ওয়াই, জেড অথবা জি। এখন এখানে আমার যে মেইন বিষয়টা সেটা হচ্ছে যে শব্দগুলা বেশি আমাদের মনে রাখতে হবে। যেমন এই, তারপর রয়েছে জে তে যেই, এই কে তে খেই অথবা খ, ও তে ঔ, পি। যত জায়গায় আপনার সামনে পি আসবে, পি দিয়ে যত লেটার বা বর্ণ থাকবে আপনাকে ফ বলতে হবে, ফি, ফি, ফি। তারপর আছে কিউ, আ, টি, ডাব্লিউ। অর্থাৎ যে ওয়ার্ড গুলা বেশি মনে রাখতে হবে, যে লেটার গুলা, এমন 9টি লেটার আমরা পেয়েছি যেগুলো সঠিক উচ্চারণ আমরা করতে অভ্যস্ত নই। এই 9টি লেটার বারবার পড়তে হবে এবং মনে রাখতে হবে যে এই লেটার গুলাকে সঠিকভাবে উচ্চারণ করা যায়। যদি এই লেটার গুলাকে সঠিকভাবে উচ্চারণ করা যায় তাহলে আমাদের উচ্চারণ অনেক পরিবর্তন আসবে এবং সেগুলা নেটিভ ইংলিশ স্পিকারদের মতোই শোনাবে। কি বলছে, নেটিভ স্পিকার অর্থাৎ যারা খোদ ওই দেশে যাদের জন্ম, যারা ওই ভাষাভাষীর সন্তান, তাদের মতোই কিন্তু আমাদের উচ্চারণগুলো শোনাবে, যদি আপনি এই লেটারগুলো ঠিক যেভাবে বললাম এইভাবে বলতে পারেন। এইটার উপরে আরো ক্লাস থাকবে আমাদের। এগুলোকে ব্যবহার করে আমরা যদি কিছু ঠাং টুইস্টার প্র্যাকটিস করি, আমরা কি প্র্যাকটিস করব, আমরা ঠাং টুইস্টার প্র্যাকটিস করব। এই ঠাং টুইস্টার প্র্যাকটিস করতে পারি তাহলে আমাদের মুখের জড়তা কাটবে এবং দ্রুত ফ্লুয়েন্সি আসবে এবং সঠিকভাবে আমরা আমাদের বাক্য উচ্চারণ করতে পারবো। তো এখানে টাং টুইস্টার প্র্যাকটিস করার আগে আমরা আরো কিছু রুলস পড়ে আসবো। তো তার আগে আমরা কয়েকটা টাং টুইস্টার একটু দেখি। যেমন এখানে আছে, প্রথমটা আছে দেখেন পিইটিইআর, পিটার, পাইপার, পিকড, পিক অফ, পিকেলড পেপারস। অর্থাৎ এখানে আমি আপনাদেরকে শিখিয়েছি যে যত জায়গায় প থাকবে সব জায়গায় উচ্চারণ কিন্তু প এর বদলে ফ করতে হবে। অর্থাৎ এখানে পিটার পাইপার পিকটে পিক অফ পিকেলড পেপারস, এটা আমরা বলবো না। এখানে আমাকে বলতে হবে ফিটার ফাইফার ফিকটা ফিক অফ ফিকেলড পেপারস। দেখেন নেটিভ স্পিকারদের মতো শোনায় কিনা আমার কথাটা, ফিটার ফাইফার ফিকটা ফিক অফ ফিকেলড পেপারস। দেখছেন, এটা আরো দ্রুত বললে একেবার ওই সেই নেটিভ স্পিকারদের মতো শোনাবে, ফিটার ফাইফার ফিকটা ফিক অফ ফিকেলড পেপারস। ওরা কিন্তু খুব দ্রুত ডেলিভারি দেয়। নেটিভ স্পিকার যারা, ওরা কিন্তু দেখবেন কথাটা আমাদের মতো এত স্লো বলে না, ওরা দ্রুত বলে চলে যায়।
হ্যাঁ, এটা কিন্তু খেয়াল করবেন, আপনি কানাডাতে থাকেন, ইউকেতে থাকেন, বা যে যেখানেই থাকেন, এটা লক্ষ্য রাখতে হবে। তো এটাকে বলা হচ্ছে টাং টুইস্টার প্র্যাকটিস উইথ দিজ লেটার্স। অর্থাৎ আমি যে আপনাকে শিখালাম, এগুলো এখানে অনেকগুলো টাং টুইস্টার আছে। আমরা কিছু রুল আছে নিচে, এই রুলগুলা পড়ে তারপর টাং টুইস্টারটা প্র্যাকটিস করব। পরেরটা একটু দেখি। পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার। অর্থাৎ জনসম মানে যেখানে ভিড় থাকে, এই ভিড়ের জায়গায় পকেট মার হয়, এবং এইটা খুব একটা পেইনফুল, বেদনাদায়ক। আপনি ঢাকা শহরে গিয়েছেন, হঠাৎ করে আপনার মানি ব্যাগ কেউ চুরি করে নিয়ে গেল, পিক পকেট মানে পকেট মার নিয়ে গেল, তখন কিন্তু আপনাকে গন্তব্যে পৌঁছাতে অনেক বিড়ম্বনা পোহাতে হবে। আপনার মানিব্যাগে আপনার এটিএম কার্ড থাকতে পারে, ভোটার আইডি কার্ড থাকতে পারে, অনেক গুরুত্বপূর্ণ জিনিস মানিব্যাগে আমরা রাখি। তো তাই বলছে পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট, অর্থাৎ যে গণপরিবহন গুলো আছে, পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার, অর্থাৎ এই সেখানে পকেট মার হয় এবং একটা বেদনাদায়ক বিষয় এটা। তো এই যত জায়গায় পি এর উচ্চারণ থাকবে, পোর্ট্রেট মানে কি ভাইয়া? অর্থাৎ, POR, হ্যাঁ, পোর্ট্রেট। হ্যাঁ, হ্যাঁ, মানে পরিবহন, অর্থাৎ পাবলিক পরিবহনে এটা প্রায় ঘটনাটা ঘটে থাকে। অর্থাৎ এখানে আমাকে এই পি এর উচ্চারণগুলো যদি আমি শুধু ফ এর মতো করে দেই, তাহলে আমার কোথাও আর কোনো সমস্যা থাকবে না। কেন থাকবে না? এখানে পি এর উচ্চারণ আমরা শিখে এসেছি 26টা লেটারের ভিতরে পি কে ফ বলতে হবে। কি বলতে হবে? পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট portrays a painful picture. পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট portrays a painful picture. এখানে পিকচারের বদলে আমাকে উচ্চারণ করতে হবে পিকচার, পিকচার। তো এইভাবে আমরা যদি টাং টুইস্টার প্র্যাকটিস করি, এখানে অনেকগুলো টাং টুইস্টার আপনাদের সুবিধার্থে দিয়ে রেখেছি। এইগুলো আমরা যখন প্র্যাকটিস করব, দেখবেন আপনার এই উচ্চারণগুলোতে কোনো সমস্যা থাকবে না। এবং এই ক্লাসগুলা করার পরে আপনি ওদের সাথে মনের আনন্দে কথা বলতে পারবেন, ওরাও মনে করবে কি যে ইনিও হয়তো আমাদের মতো নেটিভ স্পিকার। তো তারই ধারাবাহিকতায় এখানে আমরা কিছু রুল দেখব। রুলস অফ প্রোনাউন্সিয়েশন ইন বেঙ্গলি। রুলস অফ প্রোনাউন্সিয়েশন ইন বেঙ্গলি, ইংরেজি উচ্চারণ শেখার 30টি গুরুত্বপূর্ণ নিয়ম। শত শত নিয়ম আছে, কিন্তু এখানে সোহাগ ইংলিশ কেয়ারের পক্ষ থেকে আপনাদের এই যে শীটটা তৈরি করেছি, এই শীটের ভিতরে আমরা মাত্র 30টা ইম্পর্ট্যান্ট রুল রুল নিয়ে কথা বলবো। যে 30টা ইম্পর্ট্যান্ট রুল শিখলে আপনার ইংলিশে কথা বলার জন্য আর কখনো কষ্ট পেতে হবে না। সেই রুলের প্রথম রুলটা কি আছে দেখেন। রুল অন, শব্দের শুরুতে কে এন থাকলে তার উচ্চারণ হবে ন। কি বলছে এখানে? শব্দের শুরুতে কে এন থাকলে তার উচ্চারণ হবে ন। এক্ষেত্রে কে অনুচ্চারিত থাকবে। আমরা অনেকেই যখন নতুন শিখতে আসি, তখন আমরা এটা উচ্চারণ করি কে নলেজ, কে নাইট, কে নি। কিন্তু না, এটা নলেজ। নলেজ আমরা এটা প্রায় বলে থাকি, কিন্তু এটা বলতে হবে নলেজ। অর্থাৎ এখানে কে নলেজ বলা যাবে না। কেন বলা যাবে না? বলছে শব্দের শুরুতে কে এন। নলেজ বানান কি? KNOWLEDGE। শব্দের শুরুতে কে এন থাকলে তার উচ্চারণ হবে ন। এক্ষেত্রে কে অনুচ্চারিত থাকবে, যেমন নলেজ। তারপরে নাইট, নাইট বানানটা এমন হওয়া উচিত ছিল NIGHT, কিন্তু ওই নাইট শব্দের অর্থ হচ্ছে রাত। কিন্তু যখন আমি লিখলাম KNIGHT, এখানে কে নাইট বলা যাবে না। কেন বলা যাবে না? শব্দের শুরুতে শব্দের শুরুতে কে এন থাকলে তার উচ্চারণ ন হবে, কে অনুচ্চারিত থাকবে। এখানে এন থেকে শুরু করতে হবে। কে এন ডাবল ই, নি, কে এন ডাবল ই, এটা কে নি বলা যাবে না। এটা এন থেকে শুরু করতে হবে, নি বলতে হবে। নি শব্দের অর্থ হচ্ছে হাঁটু। তাহলে আমরা কত সুন্দর একটি রুল পড়ে ফেললাম। এরপর আসবে রুল টু। রুল টু, দেখবেন বলছে যে ডাব্লিউ এরপর এইচ অথবা আর থাকলে, কি থাকলে? ডাব্লিউ এরপর এইচ অথবা আর থাকলে ডাব্লিউ উচ্চারিত হয় না। এখানে ডাব্লিউটা উচ্চারণ করা যাবে না। আমরা কিন্তু ডাব্লু বলে ফেলি, UVWXYZ। আমরা বাচ্চাদেরকে এটা শিখাই ইন আওয়ার কান্ট্রি, বাট ইটস রং। কি বলতে হবে? ডাব্লিউ, ডাব্লিউ। অর্থাৎ এখানে, হ্যাঁ, এখানে বলছে ডাব্লিউ এর পরে এইচ অথবা আর থাকলে ডাব্লিউ উচ্চারণ করা হয় না। যেমন WRITE, এখানে কিন্তু এই রাইট, দেখেন আর থেকে কিন্তু উচ্চারণ করতে হবে। আমি গ্রিন কালার দিয়ে হাইলাইট করে রেখেছি। এখানে ডাব্লিউ থেকে উচ্চারণ করা যাবে না, আর থেকে আমাদের বলা শুরু করতে হবে। রাইট, রাইট। রাইট শব্দের অর্থ হচ্ছে লেখা। তারপর দেখেন রং।
রং। এখানে আর ও এন জি, এখানে ডাব্লিউটা সাইলেন্ট করে রাখতে হবে। ডাব্লিউ রং বলা যাবে না, আর ও এন জি লিখতে হবে, কিন্তু ডাব্লিউ আর ও এন জি, রং। রং, রং শব্দের অর্থ ভুল। তারপর দেখেন WHO, কিন্তু এখানে উচ্চারণ হবে এইস এবং ও। এখানে উচ্চারণ কোথা থেকে হবে বলেন তো? এইস এবং ও। হু, হু, হু মানে হচ্ছে কে। তারপর দেখেন একটা শব্দের অর্থ হচ্ছে কুস্তি, এটার ইংলিশটা হচ্ছে রেসলিং। রেসলিং, তো এখানে আমাকে আর থেকে শুরু করতে হবে। WRESTLING, রেসলিং। রেসলিং অর্থাৎ কুস্তি। এখানে আমি আপনাদের একটি শব্দ লিখে দেখাই, যেটা আমরা খুব পরিচিত। শব্দটি হচ্ছে, লিখলাম SUNAMI, সুনামি। দেখেন এটা আমি কি লিখেছি? সুনামি। এই সুনামি বানানটা কিন্তু আমি ঠিক এভাবে লিখে ফেললাম, কিন্তু এটা কিন্তু আমার ভুল। এই এখানে মনে হচ্ছে যেন আমি সঠিক লিখেছি, কিন্তু না। এখানে আমাকে লিখতে হবে টি। এখানে আমাকে কি লিখতে হবে বলেন তো? টি। অর্থাৎ এটার উচ্চারণ কিন্তু টি সুনামি বলা যাবে না। এটার উচ্চারণটা কিন্তু টি সুনামি বলা যাবে না। এখানে লিখতে হবে কিন্তু টি। এখানে যদি আমি টিটা না লিখি, তাহলে কিন্তু আমার ভুল হয়ে যাবে। এখানে টি সুনামি বলা যাবে না। এই টিটা বাদ দেওয়ার কারণটা কি? হ্যাঁ, মানে এই যে তোমাদের যদি এই এইটা ওয়ার্ডটা এটা শোনেন, এটা যখন উচ্চারণ এই করতে গেলে হ্যাঁ আমি বলছি, কনফিউশনটা বুঝ এটা বলছি এই ওয়ার্ডটা যখন তৈরি হয়েছে, এক একটা ওয়ার্ড তৈরির পিছনে, সৃষ্টির পিছনে অনেক ইতিহাস থাকে। তো এইটা যখন ভাষা বিজ্ঞানীরা তৈরি করলো, তখন ওটা জন্মগতভাবে ওইভাবে দিল। এটার কিন্তু স্পেশাল কোনো ব্যাখ্যা হয় না। যেমন আমি যদি বলি 2 আর 2 4, এটা কেন হবে? এটাকে যদি আমরা সৃষ্টির শুরুতে 2 আর 2 4 না বলে 5 বলতাম, ওটা কিন্তু সেইভাবেই প্রচলিত হতো। কিন্তু এখানে যোগ করে দেখা যায় 2 আর 2 4ই হয়, এবং ওই শব্দটাকে চার বলা হয়। 2 + 2, এটাকে আমরা চার না বলে যদি আর বলতাম বা অন্য কিছু বলতাম, সেটাই হতো। কিন্তু এখানে সুনামি লিখতে গেলে প্রথম থেকেই এটা ডিকশনারিগত মিনিং, এখানে আপনাকে টি দিতে হবে। যেমন এখানে রেসলিং বানানে আপনি তো ডাব্লিউ রেসলিং বলছেন না। এখানে যেমন এই যে রাইট বানানে ডাব্লিউ রাইট বলা হচ্ছে না। এখানে এই শব্দ, এই যে লেটার গুলা, এইগুলোকে বলে সাইলেন্ট লেটার। এমন আরো অনেক শব্দ আছে। যেমন আমি যদি বলি CALK, দেখেন এইটা একটা লিখেছি CALK, ওইটা না, এটা একটা লিখে দিই দেখেন। যেমন TALK, এটাকে আমরা টল্ক বলি? কখনো বলি না। এটাকে আমরা বলি টক। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা কিন্তু বলি টক। টক মানে কথা বলা, এটা টল্ক বলি না কিন্তু। সল্ক, এটা চল্ক বলি না, এটা হচ্ছে চক বলি, লেখার যে চক। WALK, WALK, এটাকে আমরা ওয়াল্ক বলি না, এটা বলি ওয়াক। আই এম ওয়াকিং, আই এম ওয়াকিং, আমি হাঁটিতেছি। আই এম ওয়ালকিং কেউ কিন্তু বলি না। আই এম ওয়ালকিং এটা আমরা কখনোই বলি না। কেন বলি না? এখানে এল হচ্ছে সাইলেন্ট লেটার। এল কি লেটার বলেন তো? সাইলেন্ট লেটার। তো এই সাইলেন্ট লেটার অর্থাৎ এই প্রোনাউন্সিয়েশনে আমাদের যে ভুলগুলা হয়, এই ভুলগুলা যেন না হয়, এর জন্য আমরা এখানে ইংলিশে অনেক রুল রয়েছে। তার ভিতর থেকে মাত্র 30টা রুল আমরা এখানে বেছে বেছে আপনাদের সুবিধার্থে সংযোজন করেছি। রুল 3তে কি আছে? শব্দের শেষে ই থাকলে ই এর উচ্চারণ হয় না। দেখেন, কিছু কিছু জায়গায় শব্দের শেষে ই থাকলে ই এর উচ্চারণ হয় না। যেমন উচ্চারণ হয় না। NAME, এটা কিন্তু নেমি বলি না। এটা হওয়া উচিত ছিল এমন নেমি, কিন্তু এখানে ইটা বলা যাবে না। আমরা NAM এই পর্যন্ত বলবো, নেম। NAM, নেম। নেম মানে হচ্ছে নাম। তারপর কি আছে দেখেন, COM, কাম, কিন্তু এখানে COME, COME, এটা কামই বলা যাবে না, কিন্তু লিখতে হবে COME। এটা উচ্চারণ করতে হবে খাম, খাম। কাম মানে হচ্ছে আশা। TAKE, দেখেন TAKE, এটা টেকি বলা যাবে না, এটা ঠেইক বলতে হবে। টি কে ঠ বলতে ঠিক হবে, বলছো। ঠেইক। ঠেইক, ঠেইক শব্দের অর্থ হচ্ছে নেওয়া। তারপর FAK, ফেক। ফেক, ফেক মানে হচ্ছে ভুয়া, বা যেটা 2 নাম্বার মিথ্যা। তো এখানে কি হলো? নেম, খাম, টেক, ফেক। ফেক, ফেক, অর্থাৎ এখানে কি বলছে? শব্দের শেষে ই থাকলে ই এর উচ্চারণ হয় না। উচ্চারণ নেম, খাম, ঠেক, ফেক ইত্যাদি। চতুর্থ নাম্বারের রুল কি বলছে? এম প্লাস বি। প্লাস বি। এম প্লাস বি অর্থাৎ বি যদি পরপর থাকে এবং বি এর পর কোনো ভাওয়েল না থাকলে বি উচ্চারিত হয় না। বি পাশাপাশি থাকা লাগবে, এবং বি এর পর যদি কোনো ভাওয়েল না থাকে, এই বিটার উচ্চারণ হবে না। যেমন BOMB, এটা কিন্তু বম, বম। দেখছেন? এই যে বি এর উচ্চারণটা কিন্তু এখানে আর হয় না, বম বলতে হয়।
বম্ব কিন্তু বলা যায় না। বম, বম মানে হচ্ছে বোমা। COMB, এটা কিন্তু আমরা অনেকে কম্ব বলে ফেলি, কম্ব, কোন? কিন্তু নয়, এখানে কম বলতে হবে, বা কম, কম, কম। দেখেন ওটাকে আমরা কিন্তু ও বলবো, আমরা একটু আগে পড়ে এসেছি। তো এখানে সঠিকভাবে যে স্যার লিখে দিয়েছে কৌম, কৌম মানে হচ্ছে চিরুনি। কৌম মানে কি বলেন? চিরুনি। এখানে চিরুনি। বিটা কিন্তু বলা যাবে না। কম, কম, চিরুনি। তারপর আছে দেখেন আম। THUM, এটা থাম, থাম বলা যাবে না। বিটা বলা যাবে না। থাম্ব, এটা বলা যাবে না। থাম, থাম মানে হচ্ছে হাতের বুড়ো আঙুল। তারপর কি আছে? থামনেইল, থামনেইল, থামনেইল শব্দের অর্থ হচ্ছে ছোট। এটা থাম্ব নেইল বলা যাবে না, মাঝখানের এই বিটাকে বলা যাবে না। কেন বলা যাবে না? বি এর পরে একটি এন, এন কি কনসোনেন্ট, যদি এখানে ভায়োল হতো তাহলে কিন্তু বি এর উচ্চারণ হতো, কিন্তু এখানে ভায়োল না থেকে যেহেতু কনসোনেন্ট আছে, এই জন্য এখানে এই বি এর উচ্চারণ হবে না। আমার রুল কি বলছে? বলছে এম এবং বি পরপর থাকলে এবং বি এর পর কোনো ভাওয়েল না থাকলে বি উচ্চারিত হয় না, বি উচ্চারিত হয় না। আম। দেখছেন কত ইম্পর্টেন্ট রুল। আপনি যখন কথা বলবেন তখন এই শব্দগুলা যদি সামনে আসে, অল্প অল্প কয়েকটা শব্দ, প্রত্যেকটা রুলের ভিতরে চারটা পাঁচটা, এইগুলা যদি একটু মনে রাখতে পারেন, আপনার ইংলিশে কথা বলার সময় আপনার প্রোনাউন্সিয়েশনটা নেটিভ স্পিকারদের মতোই হবে। আপনার এই যে থাম্বনেল মানে ছোট, হ্যাঁ, আবার স্মল মানেও তো ছোট, হ্যাঁ, এই সিনোনিম আপনি মানে অনেক ব্যবহার করতে পারেন। স্মল মানে ছোট, টিনি মানে ছোট, তারপরে ন্যারো মানে ছোট, অনেক থাকতে পারে। সিনোনিম অ্যান্টোনিম পড়াবো, এটা যখন ক্লাস করবেন তখন বুঝতে পারবেন। সিনোনিম মানে হচ্ছে সদৃশ, আর অ্যান্টোনিম মানে হচ্ছে বিসদৃশ, অসদৃশ, অর্থাৎ গুড মানে ভালো, এটার বিপরীত কি হবে? ব্যাড, ওর্স, ন্যারো, নট গুড, অনেক কিছু হইতে পারে। তো এইভাবে, যেমন গুড মানে ভালো, এর সিনোনিম অনেক হইতে পারে। ওয়েল মানে ভালো, নাইস মানে ভালো, মার্ভেলাস মানে ভালো, মাইন্ড ব্লোয়িং মানে ভালো, এক্সক্লুসিভ মানে ভালো, এক্সিলেন্ট মানে ভালো। একটা শব্দের অনেক সিনোনিম থাকতে পারে, 10টা 12টা 15টাও থাকতে পারে। তো এই সিনোনিম অ্যান্টোনিম গুলাও আমাদেরকে জানতে হবে। তারপর রুল 5-এ কি আছে? ওয়ার্ডের শেষে, ওয়ার্ডের শেষে কি থাকেন? IGN। জিয়ান। তিনটে আইজিয়ান। কথা বলেছে, IGN ওয়ার্ডের শেষে থাকলে তার উচ্চারণ আইন হয়, আইন। যেমন ডি জাইন, দেখেন ডি জাইন, ডিজাইন মানে হচ্ছে আঁকা বা একটা ডিজাইন করা, আমরা বলি না। রি জাইন, যেমন বলে না অমুক চাকরি থেকে মিস্টার সুমন বা মিস্টার অমুক ডিজাইন দিয়েছে। চাকরি থেকে রিজাইন দিয়েছে। তো ডিজাইন দেখেন দিয়েছে। এখানে IGN আছে শব্দের শেষে, IGN, অর্থাৎ ওয়ার্ডের শেষে IGN থাকলে তার উচ্চারণ আইন হয়। ডিজাইন, রিজাইন, রেইন, রেইন মানে হচ্ছে রাজত্ব, রেইন অফ সম্রাট আকবর, রেইন অফ শেখ মুজিবুর রহমান, রেইন অফ কারো নাম বঙ্গবন্ধু। বলতে পারেন, হ্যাঁ, এই রেইন মানে হচ্ছে রাজত্ব। তারপর আছে কি? ফেইন, ফেইন মানে উদ্ভাবন করা, যেটাকে আমরা ডিসকভার বা ইনভেন্ট বলি। ফেইন, ফেইন। দেখছেন কত ক্লাসগুলো কত এনজয়েবল, এবং এইগুলা ইনভেন্ট কিন্তু, তো স্যার উদ্ভাবন করা। হ্যাঁ বলেন ইনভেন্ট বলেন। ইনভেন্ট 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 হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ, উদ্ভাবন করা। হ্যাঁ, হ্যাঁ, এটাও হয়। তো এই যে শব্দগুলা, এগুলো যখন সঠিকভাবে আপনি শিখবেন, দেখবেন আপনার নিজের ভিতরে একটা ভালো লাগা কাজ করবে। রুল 6-এ কি বলছে? L+M, L+M পরপর থাকলে এবং পরে ভাওয়েল না থাকলে এল অনুচ্চারিত থাকে। এল কি হয়? অনুচ্চারিত থাকে। L+M পরপর থাকলে এবং পরে যদি কোনো ভাওয়েল না থাকলে এল এর উচ্চারণ হবে না। যেমন CALM, দেখেন এল এর পরে ভাওয়েল নেই, কনসোনেন্ট আছে, এটাকে ক্লাম বলা যাবে না। আমরা অনেকে ক্লাম বলি, 6-7 এর ছেলে মেয়েরা, 6-7 এর স্টুডেন্টরা এটা ক্লাম বলে। এটা বলতে হবে খাম, খাম অর্থাৎ শান্ত। ALMS, এটা আলমস বলা যাবে না, এটা আমস বলতে হবে, আমস, আমস মানে হচ্ছে ভিক্ষা। আচ্ছা, তারপর কি আছে? PALM, এটা আমরা অনেকেই প্লাম বলি, প্লাম ট্রি বলি, কিন্তু না, এটা বলতে হবে পাম, পাম মানে হচ্ছে তাল গাছ। পাম মানে কি বলেন তো? তাল গাছ, তাল গাছ। PALM। তো এখানে আমার রুলটা কি? রুল হচ্ছে L+M পরপর থাকলে এবং এই এম এর পরে যদি কোনো ভাওয়েল না থাকে, তাহলে সেখানে এলটি কিন্তু সাইলেন্ট লেটার হয়ে যাবে, ওই এলটার উচ্চারণ করা হ্যাঁ, যাবে না। এই কাম, আবার কাম মানে আশা। হুম, হ্যাঁ, COME। ওইটারও হ্যাঁ, তো দুটাই কাম বলতে COME। হবে, হ্যাঁ, হ্যাঁ, দুটো কাম বলতে হবে, দুটোই কাম বলবেন। কিন্তু এখানে কাম বানানটা কি? CALM। উচ্চারণ একই কিন্তু অর্থ আলাদা। হ্যাঁ, উচ্চারণ একই কিন্তু অর্থ আলাদা। এটাকে বলে হচ্ছে সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস, সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস। সাউন্ডিং ওয়ার্ড। হ্যাঁ, যেমন এখানে দেখেন, আমি আপনাদের সুবিধার্থে একটু লিখে দেই। লিখলাম HOPE, হোপ। আরেকটা লিখলাম হোপ। HOP, এখানে আমি দুইটা লিখেছি, হোপ।
দুইটাই কিন্তু উচ্চারণ হবে হোপ। দেখেন এটা আমি একটু বড় করি, এটা থাকবে হচ্ছে হোপ। তো এই HOPE আমরা এটা চিঠি লেখার সময় ব্যবহার করি, মাই ডিয়ার ফাদার, আই হোপ ইউ আর ভেরি ওয়েল। আশা করি আপনি খুব ভালো আছেন। এই হোপ মানে আশা করা, এই হোপ মানে আশা করা, HOPE। কিন্তু পরে আবার আরেকটি হোপ লিখেছি, দেখেন কথা বলবেন না, কি বলছি এখানে, আরেকটি আমি হোপ লিখেছি HOP, এটাও উচ্চারণ হোপ, আর প্রথমটাও হোপ। তো হোপ মানে ঘোরানো। হ্যাঁ, হোপ মানে আপনি তো অনেক ওয়ার্ড জানেন। হোপ মানে খোঁড়ানো অথবা এক পায়ে লাফানো। দেখবেন ওই যে ছোটবেলায় বাচ্চারা ওই যে একটি খেলা খেলে না, এক পায়ে লাফিয়ে কি যেন বলে গ্রামের দিকে, তো এইটাকে হোপ বলা হয়, খোঁড়ানো অথবা এক পায়ে লাফানো। তো এই হোপ উচ্চারণ একই হলো, কিন্তু আমার অর্থ অনেক পার্থক্য। শুধু একটি আমি বাদ দিয়ে দিলাম। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুব সতর্কতার সাথে লিখতে হয়, পড়তে হয়। ওই কারণে, কারণটা কি, এখানে একটি লেটার বা বর্ণ যদি এদিক ওদিক হয়ে যায়, তাহলে আপনার অর্থটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে। যেমন আমি শুরুতেই দেখিয়েছি SHEEP, আবার আরেকটি দেখিয়েছি SHIP। দুটোই কিন্তু শিপ, কিন্তু একটা শিপ মানে ভেড়া, আর একটা শিপ মানে হচ্ছে জাহাজ। তো এভাবে আমরা এই রুলগুলো আরো পড়বো। রুল 7-এ রয়েছে শব্দের শব্দের টি থাকলে, টি এর পরে ইউ থাকলে টি এর উচ্চারণ চ এর মতো হয়। আবার বলি, শব্দের টি থাকলে, টি এর পরে ইউ থাকলে টি এর উচ্চারণ চ এর মতো হয়। টি এর উচ্চারণ কিসের মতো হয়? চ এর মতো হয়। যেমন লেকচার, কি হবে? লেকচার। এটা কিন্তু লেকটার বলা যাবে না, টিটাকে এখানে চ বলতে হবে, টিটাকে এখানে চ বলবো। LECTURE, লেকটার বলবো না, লেকচার। লেকচার মানে বক্তৃতা দেওয়া। লেকচার। কলেজের লেকচারার আছে না, বলে না যে আমার ছেলে কলেজের লেকচারার, এটা কিন্তু লেকটারার বলা যাবে না, লেকচারার। তো এটা কেন হচ্ছে, এই নিয়মটা কিন্তু এখান থেকে আমরা শিখে যাচ্ছি। শব্দের শেষে, শব্দে যদি টি থাকে শব্দের ভিতরে কোথাও, এবং টি এর পরে যদি একটি ইউ থাকে, তো টি এর উচ্চারণ চ হয়ে যায়। যেমন দেখেন লেকচার বানান LECTURE, টি এর পরে ইউ আছে। পরে একটা দেখি ফার্নিচার, FURNITURE, এটা কখনো আমরা ফার্নি টার বলি না, এটা হবে ফার্নি চার, অর্থাৎ আসবাবপত্র, ফার্নি চার। স্ট্রাকচার, এখানে আমরা প্রত্যেকটা রুলের কিন্তু এক একটি স্ট্রাকচার শিখতেছি। তো এটাকে কিন্তু আমরা কখনো কেউ স্ট্রাকটার বলি না, এটা বলবো স্ট্রাকচার। স্ট্রাকচার মানে হচ্ছে গঠন প্রণালী। তো এইভাবে আমরা এই ওয়ার্ড গুলা যদি শিখতে পারি, এইগুলো যদি আমরা এই উচ্চারণটা একটু লক্ষ্য করতে পারি, দেখবেন আপনার কথা বলার ধরনটা পাল্টে গেছে। 2 থেকে 3 মাসের ভিতরে আপনি ফ্লুয়েন্ট হয়ে গেছেন, এবং প্রচুর পরিমাণে আপনি সঠিকভাবে নেটিভ স্পিকারদের সাথে মিলেমিশে কথা বলতে পারতেছেন। আপনার কর্মক্ষেত্রে হোক, আপনি বাহিরে সুপার শপে গেছেন, শপিং মলে গেছেন, সেখানে আপনি তাদের সাথে, অথবা কারো বাসায় দাওয়াত খেতে গেছেন ওই দেশীয় লোকের সঙ্গে, আপনার অফিসের কলিগ আছে, তাদের সাথে আপনি কথা বলতে পারবেন। এই স্ট্রাকচার গুলো, এই যে সেঞ্চুরি মানে শতক বলছেন, এই শতকটাকে যে জমি কত না না না, শতক ওইটা না, এটা হচ্ছে যেমন ওই যে 100 বছরে যে 1 শতক হয় না, বিংশ শতক, একবিংশ শতক, অর্থাৎ শতাব্দী যেটাকে বলা হয়। তো তারপরে আমরা একটু দেখবো, তারপর আছে দেখেন আপনি একটা সেন্টেন্স বলেন তো এই সেঞ্চুরি দিয়ে। সেঞ্চুরি দিয়ে। যেমন আমি বলতে পারি 100 ইয়ার্স মেক আ সেঞ্চুরি, 100 ইয়ার্স মেক আ সেঞ্চুরি, অর্থাৎ 100 বছরে মানে এক 100 শতক তৈরি বছরে। হয়, এক শতক তৈরি হয় বা তৈরি করে। ঠিক আছে? তো এইভাবে আপনাকে, এখান থেকে আপনি বাক্য তৈরি করবেন, মনে মনে করবেন, এগুলো হোমওয়ার্ক দিব, আমি বলে দিব আজকে ক্লাস শেষে, যে এই যে এখানে প্রত্যেকটা বাক্য, এখানে 30টা রুল, 30টা রুলের ভিতরে থেকে আপনি মিনিমাম 10টা রুল থেকে, যে প্রত্যেকটা রুলে যে ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলো থেকে আপনি বাক্য তৈরি করবেন। এই ওয়ার্ড গুলো থেকে যখন বাক্য তৈরি করতে পারবেন নিজে নিজে, তখন দেখবেন আপনার ভিতরে ভালো লাগবে যে না, আমি এই ওয়ার্ড গুলো শিখে গেছি, উচ্চারণ শিখেছি, ওগুলো থেকে আমি আবার বাক্য তৈরি করতে পারতেছি। এই বিষয়গুলো আপনি নিজে নিজে করবেন। রুল 8-এ না, কি আছে আপনি দেখেন। ডেলি রুটিনটা ওই ডেলি লাইফের ওইটা করতে বলেছিলেন, ওটা ভুলে গেছি, খেয়াল নেই। আচ্ছা আচ্ছা, আমি ওইটা তা করে পরের দিন আপনার করবেন, এটা হ্যাঁ, পাঠাই করে দিব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রয়োজনে একটু যোগাযোগ করবেন, নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। এই হোয়াটসঅ্যাপেও মাঝে মাঝে হোমওয়ার্ক গুলো পাঠাবেন, আমি যখন ফ্রি টাইমে এগুলো দেখে দিতে পারবো। কনসোনেন্ট দেখেন, পরের রুলটা আমরা একটু পড়ি। কনসোনেন্ট IA, কনসোনেন্ট থাকবে প্রথমে একটি লেটার বা বর্ণ, তারপরে থাকবে আই এবং এ একই সঙ্গে, তারপর আবার কনসোনেন্ট থাকবে। এভাবে যদি ওয়ার্ড গঠিত হয়, তো IA এর উচ্চারণ আইয়া হয়, আইয়া। যেমন এখানে ডায়ালগ, দেখেন এটা উচ্চারণ করব কিন্তু ডায়ালগ,
ডায়ালগ অর্থাৎ এই আই এ, এটার উচ্চারণ আইয়া হবে। দেখেন বাংলায় লেখা আছে আই, তারপর এ। অর্থাৎ এখানে যদি দেখি, যেমন লায়ার, লায়ার এটা উচ্চারণ বলতে হবে লাইয়ার, লাইয়ার। তারপর দেখেন লাইয়াবিলিটি, লাইয়াবিলিটি দায়বদ্ধতা বা দায়। ডায়মন্ড, ডায়ামন্ড অর্থাৎ হীরক। এখানে আবার রুল কি বলছে, কনসোনেন্ট থাকবে প্রথমে। দেখেন এই ডায়লগটা যদি আমরা একটু দেখি, প্রথমে কনসোনেন্ট আছে ডি, তারপরে আই এ একই সঙ্গে আছে, তারপর আবার কনসোনেন্ট আছে। এভাবে ওয়ার্ড গঠিত হলে আই এ, এর উচ্চারণ আইয়া হয়। এর উচ্চারণ কি হয়, আইয়া হয়। যেমন ডায়ালগ অর্থাৎ কথোপকথন, ডায়মন্ড হীরক, লায়ার মিথ্যাবাদী, লাইয়াবিলিটি অর্থাৎ দায়বদ্ধতা। এভাবে থাকলে আমাকে কি করতে হবে, এই উচ্চারণ করতে হবে। তারপর কি আছে দেখেন, পরের রুল বলছে, রুল 9, আই এবং আর। আই একটি বর্ণ থাকবে, আবার আরেকটি লেটার থাকবে আর। আই এবং আর কনসোনেন্ট এভাবে গঠিত হলে আই এর উচ্চারণ আই না হয়ে এ হয়, এ হয়। যেমন কি ফার্স্ট, দেখেন এখানে কিন্তু সরাসরি আকারটা লেখা যায় না, এখানে একটা জপলা দিতে হয়, ফার্স্ট অর্থাৎ আই না হয়ে এ হবে। যেমন বার্থ, এখানে দেখেন একটু ধীরে ধীরে বলে দেখেন, একটা এ এসে যাচ্ছে ভিতরে, বার্থ, বার্থ। হুম, বার্ড অর্থাৎ এখানে বলছে আই এবং আর দুটি বর্ণ পাশাপাশি কনসোনান্ট থাকলে এখানে আই এর উচ্চারণ আই না হয়ে এ হয়ে যাবে। কি হবে, এ হবে। তারপর একটি আরো রুল আছে দেখেন, তিন বর্ণ বিশিষ্ট অর্ডের কনসোনান্ট, তিন বর্ণ বিশিষ্ট অর্ডের কনসোনান্ট আই, অর্ড এ কনসোনান্ট প্লাস, অর্থাৎ যদি এখানে কনসোনান্ট কি থাকবে, কনসোনেন্ট থাকবে প্রথমে। যেমন এখানে আমি রাইসটা যদি দেখি অথবা মাইস দেখি, এম আই সিই, দেখেন মাইস, মাইস মানে হচ্ছে ইঁদুর গুলা, মাউস মানে একটা ইঁদুর, মাইস মানে ইঁদুর গুলা। তাই বলছে প্রথমে একটি কনসোনেন্ট আছে এম, প্রথমে আছে এম, তারপর কি আছে আই প্লাস ই। এভাবে ব্যবহৃত হলে তার উচ্চারণ আই এর মতো হয়, আই। যেমন মাইস, দেখেন মাইস অর্থাৎ এখানে রস্বইকারটা কিন্তু আই এর মতো হবে, আই। মাইস, রাইস, ওয়াইজ, সাইজ। অর্থাৎ এখানে বলছে যদি অর্ডের প্রথমে কনসোনেন্ট থাকে এবং তারপর ভায়োল প্লাস ই থাকে, আই প্লাস ই, কনসোনেন্ট থাকবে, তারপর আই প্লাস ই। দেখেন এখানে প্রথমে রয়েছে আই, তারপর আছে ই। তো এভাবে যদি ব্যবহৃত হয় তাহলে তার উচ্চারণ আই এর মতো হয়। তো এখানে আমরা এই 10টি রুল পর্যন্ত আজকে পড়লাম। পরে আমরা আরো কিছু রুল একটু দেখবো, এখানে আপনাদের কিছু হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক হচ্ছে 30টা রুল, তো আমরা 10 পর্যন্ত পড়ে ফেলেছি। বাকি 20টা যদি আপনারা পারবেন, এই 20টা রুল একটু দেখে রাখবেন। এই 20টা রুল যখন দেখবেন, এই 20টা রুল দেখার পরে আমরা কি করব, এই 20টা রুল দেখার পরে দেখেন আমরা এই জায়গাটা একটু চলে আসি। এখানে কনসেপ্ট অ্যাবাউট ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স, ওই 20টা রুল কিন্তু আপনাদের একটু হোমওয়ার্ক থাকবে। আর এখান থেকে আমরা কনসেপ্ট নিব ওয়ার্ড এবং সেন্টেন্স। তো আমরা ওই যে উচ্চারণগুলো যদি একটু ভালোভাবে শিখতে পারি, আমাদের এই জায়গাটা সহজ হয়ে যাবে। ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স, ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, আর সেন্টেন্স মানে বাক্য। তো এর আগে যেমন ছোট ছোট লেটার বা বর্ণ মিলে তৈরি হয় একটি ওয়ার্ড বা শব্দ। যেমন আমি এখানে যদি লিখি, দেখেন সি এ টি, ক্যাট, এই শব্দটা আমি লিখলাম সি এ টি, ক্যাট। ক্যাট মানে হচ্ছে বিড়াল। তো এখানে আমি কিভাবে করেছি, এটা তিনটা লেটার একসঙ্গে করে লিখেছি, সি একটি লেটার, এ একটি লেটার, টি একটি লেটার। তার মানে এতক্ষণ আপনাদের লেটার সম্পর্কে ধারণা দিলাম, অ্যালফাবেট সম্পর্কে ধারণা দিলাম। এই লেটার মিলে, অ্যালফাবেট মিলে তৈরি হচ্ছে ওয়ার্ড বা শব্দ। আর এই অড মিলে, যেমন একটি এখানে আমি যদি লিখি দিস ইজ আ ক্যাট, টি এইচ আই এস, দিস ইজ আ সি এ টি, ক্যাট। দেখেন এই জায়গাটা একটু খেয়াল করবেন, দিস ইজ আ ক্যাট, এটা কিন্তু আমার একটা সেন্টেন্স বা বাক্য হয়ে গেল, একটা সেন্টেন্স বা বাক্য। তো আমি প্রথমে কি শিখালাম, আমি শিখিয়েছি লেটার বা বর্ণ কাকে বলে, ওই যে এ মানে এই, বি, সি। অর্থাৎ দেখেন একেবারে জিরো লেভেল থেকে কিন্তু আমরা শুরু করেছি। অর্থাৎ এখানে আমাদের লেটার গুলা কি করতে হবে, উচ্চারণটা শিখতে হবে। এই লেটার মিলে তৈরি হচ্ছে ওয়ার্ড বা শব্দ, যেমন সিএটি, ক্যাট। তারপর কি হচ্ছে, কয়েকটি ওয়ার্ড মিলে তৈরি হয় একটি সেন্টেন্স। আর কতকগুলা সেন্টেন্স আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সেন্টেন্স গুলা ব্যবহার করি, এই সবগুলার সমষ্টিকেই বলা হচ্ছে ভাষা। সেন্টেন্স মিলে তৈরি কি তৈরি হয়, ভাষা। তো এইটা যখন আমরা বুঝতে পারবো, এটা যখন আমরা ভালোভাবে নিতে পারবো, আমরা লক্ষ্য করতে পারবো যে কিভাবে সেন্টেন্স হয়, কিভাবে ওয়ার্ড হয়, কিভাবে লেটার হয়, এটা যখন আমরা ভেঙে ভেঙে শিখে যেতে পারবো,
তখন এই ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজ হবে। তো জি স্যার। পরবর্তী ক্লাসে আপনাদের এই কনসেপ্ট অ্যাবাউট ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স এটা নিয়ে ধারণা দিব। এটা অনেক ইজি একটা বিষয়। আর ওই যে এটা এখন পাঠিয়ে দিব এই শীট, এবং আগে যে শীটটা দেখিয়েছি এই যে এইটা, এইটা থেকে এখানে কি করতে হবে, এটা থেকে আমাদের এই যে এইটা, এইটা এখানে 20টা রুল আছে। এই রুলগুলো আপনি একটু পারলে দেখে রাখবেন, না পারলে আমি আবার আপনাদের দেখাই দেবো। এখানে আমি রুল 9 পর্যন্ত পড়িয়েছি, দেখেন এই যে এই পর্যন্ত, জি স্যার। এই পর্যন্ত আমরা পড়িয়েছি। এই যে মাইস, রাইস, এটা হচ্ছে রুল 10। তো পরে যে 10টি রুল আছে, এটা আপনারা বাসায় একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন, দেখবেন আপনাদের ফ্লুয়েন্সিটা অনেক দ্রুত হবে। এবং ওখানে যে ঠাং টুইস্টার আছে এটাও পরবর্তী দিন দেখিয়ে দিব। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন জি দ্য স্যার। নেক্সট ক্লাস। গুড নাইট টু স্যার, এভরিওয়ান। কালকে ক্লাস হবে তো স্যার? হ্যাঁ, ক্লাসটা শোনেন, এই যেখানে রুটিন, কালকে আমার ল্যাপটপ নষ্ট হয়ে গিয়েছিল। আর আমার কথা শুনেও হয়তো কণ্ঠ শুনে বুঝতে পারছেন আমি অত্যন্ত অসুস্থ, ঠান্ডা লেগে জি গেছে। স্যার। তো আপনাদের রুটিনটা আমি মনে হয় দিয়েছিলাম কি দেয়নি, জানিয়ে দিব। যার যার হোয়াটসঅ্যাপে চলে যাবে, এখানে রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, ভাই অথবা আমার জন্য সোম মঙ্গল খুব ভালো হয়, আমার এই 2 দিন বন্ধ। আর সামার টাইমে কিন্তু আমার বুধবার থেকে আহ, রবিবার পর্যন্ত এরকম কাজ থাকে। আচ্ছা ঠিক আছে। তো তখন আমি দেখেন এখানে হয় কি, ওই যে 3টা দিন সেট করেছি না, এখানে আপনার জন্য যদি আমি অন্য একটা রুটিন করি, তো আমার শত শত ছেলে মেয়েদের রুটিন এলোমেলো হয়ে যায়। তো শনি সোম বুধ অথবা রবি মঙ্গল বৃহস্পতি নেওয়ার একটু চেষ্টা করবেন। আর তারপরেও যদি সম্ভব না হয় আপনার জন্য, দেখি আমি হয়তো টাইমটা চেঞ্জ করার চেষ্টা করব। আমিও আপনার সুবিধাটা দেখব, আপনিও আমারটা একটু দেখবেন কাইন্ডলি। এবং আমি চেষ্টা করব যে, আর আপনি একটু লিখে দিন হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে। সোম মঙ্গল আর একদিন আপনি ধরেন যে ওই সোম মঙ্গল আর শুক্রবার বা বৃহস্পতিবার আপনি একটু এই এই টাইমে আমি পারবো না। হুম। লন্ডন টাইম 5টা হলে আপনার ওইখানে ধরেন যে 11টা বেজে যায়।